প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন থেকে তাড়াহুড়ো করা হচ্ছে যে দ্রুত দায়িত্বটা তারা নিয়ে নিক। অন্যদিকে গতকালকেই চাক শুমারের সঙ্গে, মাইনরিটি লিডার চাক শুমারের সঙ্গে 6 জন ডেমোক্রেটিক গভর্নর দেখা করেছেন এবং তারা বলেছেন, সেখানে আবেদন জানিয়েছেন চাক শুমারের কাছে যে অন্তত যাতে শক্ত একটা অবস্থান নেওয়া হয় এই বিতর্কিতদের মনোনয়ন নিয়ে। ডেমোক্রেটরা সেটা নেওয়ার চেষ্টা করছে, কতটা পারছে। উনি চেয়েছেন এমন লোকগুলোকে চুজ করবো আমি, যার যোগ্যতা ওই বিষয়ে থাকুক না থাকুক, আমার প্রতি আনুগত্যটা 16 আনা আছে কিনা, যাতে তিনি যা বলেন, তিনি যা চান, তারা সেটাই করবে। তাকে অন্ধভাবে সমর্থন করবে। জি হুজুর বলে আগামী 4 বছর ট্রাম্প যা খুশি তাই করবেন। স্বৈরাচারী একদিনের জন্য না, 4 বছরের জন্যই তিনি হবেন। সিনেটে মেজরিটি আছে, অ্যাপ্রুভালও পাবে এবং তারাই দেশ চালাবে। এর বাইরে অন্য কিছু হবে বলে আমি মনে করি না আর কি। বিতর্কে তো ওনার বিরুদ্ধেও আছে। তা আমার কাছে মনে হয় না যে এখানে আসলে খুব বিরোধপূর্ণ কোনো কিছু রয়েছে। ট্রাম্প যে কাজগুলো করছেন, তার যেই নীতি এবং যেই দৃষ্টিভঙ্গি, সেটার সাথে কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে যে মানে বিরোধপূর্ণ না, কিন্তু উনি কনসিস্টেন্ট ওনার পলিসিতে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের মনোনীতদের ক্যাবিনেটে হিয়ারিং চলছে, সেনেট হিয়ারিং চলছে এবং সেখানে আলোচিত 3 জন ব্যক্তি, একেবারে পিট হেডসেক, তুলসী গ্যাবার্ট, ক্যাশ প্যাটেল, 3 জন খুবই গুরুত্বপূর্ণ অবস্থান দায়িত্ব নিতে যাচ্ছেন এবং তাদের শুনানি চলছে আজকে। এই শুনানিতে একদিকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন থেকে তাড়াহুড়ো করা হচ্ছে যে দ্রুত দায়িত্বটা তারা নিয়ে নিক, অন্যদিকে গতকালকেই চাক শুমারের সঙ্গে, মাইনরিটি লিডার চাক শুমারের সঙ্গে 6 জন ডেমোক্রেটিক গভর্নর দেখা করেছেন এবং তারা বলেছেন, সেখানে আবেদন জানিয়েছেন চাক শুমারের কাছে যে অন্তত যাতে শক্ত একটা অবস্থান নেওয়া হয় এই বিতর্কিতদের মনোনয়ন নিয়ে। ডেমোক্রেটরা সেটা নেওয়ার চেষ্টা করছে, কতটা পারছে এবং শেষ পর্যন্ত কি হবে সেটি আপনার কাছে জানতে চাই। জি জুয়েল ভাই, দেখুন, এটা নিয়ে তো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। প্রথমত কথা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প কাদেরকে নমিনেশন দিয়েছেন। ইউজুয়ালি কি হওয়ার কথা ছিল, আইডিয়ালি অর্থাৎ আইডিয়াল সিচুয়েশনে কি হওয়ার কথা ছিল, যে নিজ নিজ ফিল্ডে যারা দক্ষ, তাদের দক্ষতার ভিত্তিতেই, অভিজ্ঞতার ভিত্তিতেই সেই ডিপার্টমেন্টগুলোর দায়িত্ব দেওয়া হবে। সেটা দেশের জন্য, জনগণের জন্য মঙ্গলজনক ছিল। কিন্তু ট্রাম্প এবার সেকেন্ড টার্ম যখন শুরু করলেন, তার আগে থেকেই উনি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, বিশাল অনেক কাজ, বড় বড় কাজ করেছেন। আর এই যে সেক্রেটারি চুজ করার ব্যাপারে তিনি যে ক্রাইটেরিয়াটি ধরেছেন, সেটি হলো যে যোগ্যতা নয়, এফিসিয়েন্সি নয়, লয়্যালটি। কারণ তার প্রথম টার্মে কিন্তু তিনি বেশ কিছু ভালো ভালো যোগ্য লোককে নমিনেট করেছিলেন এবং সেক্রেটারি হওয়ার পর তাকে তার যে হৈমেজিক্যাল, মানে একেবারে এক নায়ক সুলভ যে সিদ্ধান্তগুলো মানতে পারেনি, সেই জন্য তিনি কিন্তু অনেককে ফায়ারও করেছেন, অনেককে। তো উনি এবার সেই ঝামেলা যেতে চাননি। উনি চেয়েছেন এমন লোকগুলোকে চুজ করবো আমি, যার যোগ্যতা ওই বিষয়ে থাকুক না থাকুক, আমার প্রতি আনুগত্যটা 16 আনা আছে কিনা, যাতে তিনি যা বলেন, তিনি যা চান, তারা সেটাই করবে। অর্থাৎ উনি কিন্তু দেখুন, নির্বাচনের আগে অনেকদিন ধরে তিনি একটি কথা বলেছেন যে আমি একদিনের জন্য হলেও স্বৈরাচারী হোক, জি, এটি বলেছেন। এবং এই যে শত শত এক্সিকিউটিভ অর্ডার এই 1 সপ্তাহের মধ্যে সিগনেচার করার মাধ্যমে তিনি নিজেকে কি প্রমাণ করতে যাচ্ছেন, যে তিনি অপ্রতিরোধ্য, তিনি যা খুশি তাই করবেন, তাই না? তখন ফেডারেল গ্র্যান্ড এইড পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, এটা হাউজের অনুমোদন নিয়ে করা হয়েছে, হাউজের উপরে চলে গেছেন। তার মানে তিনি আইন মানেন না, সংবিধান মানেন না, নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করেন। তো তার যে সবকিছুর ঊর্ধ্বে থেকে তিনি যা খুশি তাই করবেন, এটিকে তার পারিষদবর্গকে সমর্থন করতে হবে। তো সেই জন্য তিনি এমন পরিষদ মনোনীত করেছেন যারা তাকে অন্ধভাবে সমর্থন করবে। জি হুজুর বলে আগামী 4 বছর ট্রাম্প যা খুশি তাই করবেন। স্বৈরাচারী একদিনের জন্য না, 4 বছরের জন্যই তিনি হবেন, এরকম একটা প্ল্যান নিয়ে এই লোকগুলোকে নমিনেট করা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে উনি কিন্তু আবার অ্যাডভান্টেজেস পজিশন আছে। কিরকম? সিনেটে কিন্তু ভালো মেজরিটি ওনার, তো দেখেন 53 জন, আর ডেমোক্রেট পার্টিতে মাত্র 47 জন। এখন আমরা ইতিপূর্বে একটা নমিনেশনে দেখেছি যে সেখানে 50-50 হয়েছে, তাই না? মানে রিপাবলিকান 3 জন কিন্তু ডেমোক্রেটদের সাথে জয়েন করেছে।
তো পরে ভাইস প্রেসিডেন্ট তার ভোট প্রদান করে সেখানে করে নিয়ে আসছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে তিনি এমন একটা পজিশন আছেন যে একজন বা দুইজন বিরুদ্ধে যেতেই পারে। যদি যাই হোক, এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখছি যে আলাস্কার সিনেটর এবং মেইনের সিনেটর দুজন ছাড়া তো কাউকে আমরা ভোকাল দেখছি না, তার বিরুদ্ধে কথা বলতে দেখছি না। ধরুন দুইজনই গেল, তারপর তো ওনার মেজরিটি থাকে। কিংবা কোনো কারণে যদি তিনজনও যায়, তবু তো ভাইস প্রেসিডেন্ট তার আছে। কাজে খুব ইজিলি তিনি তাদেরকে যাদেরকে নমিনেট করেছেন তাদেরকে অ্যাপ্রুভ করে নিয়ে আসতে পারবেন তিনি। কাজে সে ব্যাপারে কোনো সমস্যা না। এখন দেখুন যে তিনজনের ইন্টারভিউ হচ্ছে, সবচেয়ে মজার কথা হলো দেখুন তাদের যে দেখলাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে তাদেরকে। আপনি যে প্যাটেলের কথা দেখেন, প্যাটেল কিউএন সম্পর্কে কি বলতো, যে প্রেইজ করতো, প্রশংসা করতো। আজকে কিন্তু যারাতে বলেছে যে না, তারা অ্যাকচুয়ালি বেসলেস কনস্পিরেসি থিওরি কিউএনএন, তাই না? তাহলে দেখুন যে মানে একটু সুর পাল্টেছে, তার ভালো ভালো কথা বলার চেষ্টা করেছে। যেমন বলেছে যে তিনি তার যে গভর্নমেন্ট মানে তার যে ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি পলিটিক্যাল অপোনেন্টদের বিরুদ্ধে যাবেন না, কোনো অ্যাকশন নিবেন না। এবং বাইডেন প্রশাসন যেটি ক্ষমতার অপব্যবহার করেছে বলে তাদের ধারণা, সেটি থেকে তিনি বের হয়ে আসবেন। হ্যাঁ, মানে এটা তো ট্রাম্প বরাবরই বলেছেন যে স্পেশালি এফবিআই এবং জাস্টিস ডিপার্টমেন্ট, যে দুইটাকে পলিটিক্যালি ওয়েপনাইজড করা হয়েছে বাইডেন, তিনি বলছেন তিনি সেটা করবেন না। তো ওয়েল, আমরা দেখব। তারপরে গাবার্ড সম্পর্কে যেটা বলা হয়েছে, তিনি দেখেন যে মানে বেশ কয়েকটা, হ্যাঁ মানে স্নোডেনকে যেটা বলা হচ্ছে যে তিনি ট্রেইটর, তিনি বলেছিলেন। আজকে বলেছেন না, ট্রেইটর না, উনি বলছেন তবে তিনি আইন ভঙ্গ করেছেন। তারপরে কি বলছেন যে হিজবুল্লাহর সাথে দেখা করেছেন, সেটা তিনি অস্বীকার করেছেন। কিংবা মনে করেন যে আইনের কথা বলেছেন, তিনি সবসময় আইন মেনে চলবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প, উনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে কোনো বেআইনি নির্দেশ দিবেন না। অর্থাৎ টিকটককে কি বলেছেন যে টিকটকের যে এই ডোমেস্টিক ওনারশিপ, এটা তিনি বলছেন ভায়োলেশন অফ সিভিল লিবার্টিস। আজকে কিন্তু আবার তার উল্টো কথা বলেছে। সবচেয়ে মজার কথা, আরএফকে জুনিয়র তিনি দেখেন যে হেলথ মিনিস্ট্রিতে তিনি থাকবেন, হেলথ ডিপার্টমেন্টে। তিনি এই মানে মেডিকেড জিনিস বুঝেন না। কেমন তাকে প্রশ্ন করা হয়েছে যে মেডিকেয়ারের পার্ট এ, তিনি বলছেন এটা শুধু কভার করে তার মানে প্রাইমারি কেয়ার। কিন্তু মেডিকেয়ারের দেখেন মেইন বৈশিষ্ট্য হলো যে মেডিকেয়ারের প্ল্যান এটা, পার্ট এটা শুধু মানে এই প্রাইমারি কেয়ার না, এটা যে ইনপেশেন্ট হসপিটাল কেয়ারটাকে কভার করে। তাহলে দেখুন কতটা জ্ঞানী উনি, যে এই বিষয়টি জানেন না, তিনি স্বাস্থ্য মন্ত্রী হবেন। কিংবা ভ্যাকসিনকে তিনি ট্রাম্প যেমন হোক্স বলেন, তিনিও হোক্স বলতেন, এবং এই ভ্যাকসিনের কোনো মানে কার্যকারিতা নাই, এটা বরং এটা আরো মানুষকে নানা রকম ক্ষতি করছে, বিজ্ঞানকে অস্বীকার করেন। মানে বর্তমানে হেলথ সিস্টেমটা কি? অ্যাবসলিউটলি বিজ্ঞান। টোটাল হেলথ সিস্টেম ইজ এ সায়েন্স। আর তিনি এটাকে যে সায়েন্স স্বীকারই করেন না, এরকম একটা লোকরে তিনি মানে নমিনেট করেছেন হেলথ সিস্টেম দেখার জন্য। এখন ভালো ভালো কথা তারা বলছেন, কারণ তাকে নমিনেশন পেতে হবে, কিন্তু আলটিমেটলি তো এই লোকগুলি চালাবে। কাজে তাদের যোগ্যতা সম্পর্কে মানে আমাদের ধারণা যাই থাকুক না থাকুক, তারা নমিনেট হয়েছেন, সিনেটে মেজরিটি আছে, অ্যাপ্রুভালও পাবে, এবং তারাই দেশ চালাবে। এর বাইরে অন্য কিছু হবে বলে আমি মনে করি না আর কি। নমিনেশন গুলো নিয়ে যদি কিছু যোগ করতে চান, একই সঙ্গে অভিবাসনের যে বিষয়টি, অর্থাৎ অবৈধ ইমিগ্রেন্টদেরকে ধরার জন্য যে আইস এবং অন্যান্য এজেন্সিগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে, তারা গড়ে 1000-এর বেশি করে এখন গ্রেপ্তার করছে, যেখানে গত প্রশাসন 310 জনের মতো করে গড়ে গ্রেপ্তার করতেন। এবং অনেক আছেন যাদের ক্রাইম রেকর্ড নেই, কারণ দেখা যাচ্ছে যে 52% যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হয়তো ক্রাইম রেকর্ড আছে, কিন্তু বাকি 48% হয়তো অন্য কোনো ক্যাটাগরিতে গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক আছে। এইটা পেছনে আবার দেখা যাচ্ছে অর্থনীতির বড় একটা অংশ ব্যয় করতে হচ্ছে। তিনি যে মিলিটারি প্ল্যানগুলো ব্যবহার করছেন, সেই প্ল্যানগুলোতে দেখা যাচ্ছে যে গড়ে খরচ হচ্ছে ফার্স্ট ক্লাস বিমানে পাঠানো হচ্ছে, বেশি খরচ হচ্ছে মিলিটারি বিমানগুলোতে। কিন্তু ট্রাম্পকে ভাবতে হবে লম্বা মেয়াদে তিনি আসলে অর্থনৈতিকভাবে কতটা সাপোর্ট পাচ্ছেন এই অভিযানের পিছনে। আপনার কাছে কি মনে হয় যে এই অভিযানটা কতদিন এইভাবে চলবে, কিংবা মানুষের আতঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রথমত আপনারা বিষয়টা দেখেন যে আমার কাছে যেটি মনে হয় যে ট্রাম্প যে কাজগুলো করছেন
তার যেই নীতি এবং যেই দৃষ্টিভঙ্গি, সেটার সাথে কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে যে মানে বিরোধপূর্ণ না, কিন্তু উনি কনসিস্টেন্ট ওনার পলিসিতে। আমাদের একটা জিনিস অস্বীকার করতে হবে যে তিনি একজন পপুলার লিডার। এত আপনার লিগ্যাল আরো অনেক ধরনের ব্যারিয়ার সবগুলাকে উনি পেছনে রেখে হি বিকেম প্রেসিডেন্ট and he has taken the leadership of the country. তো আপনি যদি চিন্তা করেন যে উনি ওনার বিরুদ্ধে যে সমস্ত আইনি বিষয়গুলো ছিল সবকিছুকে উনি পেছনে রেখে আসছেন। উনি নিজেই তো যে কন্ট্রোভার্সি গুলো, এই তিনজন নমিনেটেড যে কন্ট্রোভার্সি মানে হচ্ছে বিতর্ক চলে আসছে এই নমিনেটেড লোকগুলোর জন্য, সে একই বিতর্কে তো ওনার বিরুদ্ধেও আছে। তা আমার কাছে মনে হয় না যে এখানে আসলে খুব বিরোধপূর্ণ কোনো কিছু রয়েছে। এটা এক্সপেক্টেড যে উনি ওনার মতো করে লোকজন নেবেন। বিশেষ করে আপনার হচ্ছে যেমন রবার্ট এফ কেনেডি, তার হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে তার অনেক ধরনের নিষেধাজ্ঞা আছে, বিভিন্ন ধরনের রেটরিক আছে। আমার কাছে মনে হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্পের নেতৃত্বাধীন এই অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অ্যাপ্রোচ হচ্ছে যে সবকিছুকে পলিটিসাইজ করা। আমরা যেরকম প্লেন ক্র্যাশ নিয়ে শুরু করলাম, এবং দেখেন প্রত্যেকটা জায়গায় একটা পলিটিসাইজেশন আছে। যেমন আপনার হচ্ছে এর সাথে সায়েন্স আছে, যে সায়েন্সকে পলিটিসাইজ করা হচ্ছে। সায়েন্সের সাথে পলিটিক্স ইনভলভ, কোনো সন্দেহ নেই। যেমন একটা বড় একটা গ্রুপ অফ লাইক রিসার্চার যারা মনে করেন যে আপনার ভ্যাকসিন দিলে আপনার হচ্ছে অটিজম এটাকে করে, ইট কজেস অটিজম অ্যাজ ওয়েল। তো উই ডোন্ট নো লাইক দি কনক্রিট, যাদের ডমিনেন্ট এভিডেন্স হচ্ছে যে মোর হচ্ছে ইন ফেভার অফ ভ্যাকসিনস। কিন্তু ওখানে আবার পলিটিক্যাল একটা কম্পোনেন্ট আছে যেটা অনেকে মানতে চান না। যেমন হচ্ছে যে ভ্যাকসিনকে ঘিরে আপনার হিউজ আপনার হচ্ছে বিলিয়ন ডলার আপনার বিজনেস আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো তাদের ওখানে একটা খেলা আছে আর কি। আপনার যখন সায়েন্সটা তারা যখন আপনার গ্রান্টস দেয় বা হচ্ছে বিভিন্ন রিসার্চ করে, এই ধরনের বিষয়গুলো আছে। কিন্তু আমি বলবো না যে উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, উনি যে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে মানে হচ্ছে যে উনি যে কথাগুলো বলতেছেন, মানে ওগুলা হচ্ছে যে সামঞ্জস্য। আমার কাছে মনে হচ্ছে সেটা মোর হচ্ছে পলিটিক্যাল, এখানে আসলে নট বেসড অন ফ্যাক্টস। আর পরের যে বিষয়টা, যেটা আইস অ্যারেস্ট যেটা শুরু করেছে, এটা তো আসলে মানে বিষয়টা আমার কাছে হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আপনি প্রেসিডেন্ট হিসেবে আসলেন, আপনি জানান দিলেন যে মানে আমি এসেছি। তো এটা হচ্ছে যে এই ওখান থেকে মূলত শুরু। যে আমি দেখলাম যে 2 দিন আগের রিপোর্টে যে অনেক লোক করলো, কিন্তু যেই জায়গাটা আমেরিকান নাগরিকদের জন্য যেটা উদ্বেগের, সেটা হচ্ছে যে এদের যে ডিপোর্টেশন প্রসেস ভেরি ভেরি এক্সপেন্সিভ। আপনি কতজনকে পাঠাবেন? যেখানে আপনারা দেখেছেন যে মিলিটারি ডিপোর্টেশন হচ্ছে 5 times হায়ার দেন আপনার হচ্ছে নর্মাল ডিপোর্টেশন বা প্লেনে যে খরচ হয়। তো এখন এই টাকাগুলো আপনি অলরেডি যে লোকগুলার পাঠাইছে, সেখানে অলরেডি 5-6 মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে ডিপোর্টেশন করতে। তো আপনি যদি কন্টিনিউয়াসলি এভাবে যদি অ্যারেস্ট করতে থাকেন, সো মানে সর্ট অফ লাইক আপনি হচ্ছে যে পাবলিক যে মানি, জনগণের যে টাকা, ট্যাক্স পেড যে টাকাটা, এই টাকাটাকে আপনি ওয়েস্ট করছেন। আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমি মানে ডিরেক্টলি পলিসি নিয়ে বলবো না যে ওখানে একেবারে মানে যাদেরকে ধরছে তাদের একদম সবাই তারা নিষ্পাপ এবং কোনো এটা প্রত্যেকটা গভর্নমেন্টের নিজস্ব একটা পলিসি থাকে। আমি বলবো যে সেটা আপনার রিপাবলিকান বা হচ্ছে ট্রাম্পের নিজস্ব একটা পলিসি বা দৃষ্টিভঙ্গি আছে। আমি বলবো যে আপনাকে বেটার অল্টারনেটিভ খুঁজতে হবে, যে কোন জায়গায় হলে আপনার হচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন যে যাদের ক্রাইম রেকর্ড আছে আপনি তাদেরকে ডিপোর্ট করবেন, কিন্তু সেটাকে কতটা কস্ট ইফেক্টিভ ওয়েতে করা যায় এবং এটার যে বিরূপ প্রভাব আপনার আমেরিকার অনেকগুলা জায়গাতে পড়বে, এটা তো কোনো সন্দেহ নেই। যেমন আপনারা দেখেন আমেরিকাতে এগ্রিকালচার কি দিয়ে চলে? আমরা ওয়ালমার্ট বা হচ্ছে যে আপনার ক্রোগারে গিয়ে খুব কম টাকায় আপনার হচ্ছে সস্তায় আমরা কিনি, সবজি কিনি। আপনি দেখেন না যে এই আনডকুমেন্টেড যখন ইমিগ্রেন্টদেরকে পাঠাই দিবেন, এটার যে ঠেলাটা পড়বে, যে প্রভাবটা পড়বে, সেটা অনেক অনেক মারাত্মক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।